আর ডেড ডাক, ডেড ডাক মানে কি? একটা মৃত হাঁস। যারা হাঁস পোষে, যদি জলের মাঝে গিয়ে কোনো একটি হাঁস মারা যায়, সেটিকে ধরো উদ্ধার করা গেল না, তো হাঁস যারা পোষে, ইমোশনের বাইরে বেরিয়ে ভাবো, ডিমের জন্য বা মাংসের জন্য, তো যদি হাঁসটা জলের মাঝে গিয়ে মারা যায়, তাহলে কি হবে? সেটি পুরোপুরি ইউজলেস। না তার থেকে ডিম পাওয়া যাবে, না তার মাংসটা ইউজ করা যাবে। ওকে? তো আর ডেড ডাক মানে একটা মৃত হাঁস যেটা পুরোপুরি ইউজলেস, যার কোনো কাজই নেই বা ফেল্ড। তাকে হয়তো সাঁতার কাটতে পাঠানো হয়েছিল, সে সেখানেই ডুবে গেছে বা মারা গেছে, তাহলে কি হবে? সে ফেল্ড হয়েছে তার মিশনে। ডেড ডাক মানে ফেল্ড বা ইউজলেস কোনো থিং। অ্যাভোভ অল, মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাভোভ অল মানে কি? সবার উপরে কে থাকে? হরপ্পা মহেঞ্জোদারো পড়ার সময় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তোমরা দেখেছো, তোমরা সিটাডেলের কথা শুনেছো, যেটা রাজ্যের সব থেকে উঁচু স্থান। তো সেখানে কারা থাকে? সেখানে থাকে রাজা, জমিদার, সেনাপতি, মন্ত্রী, যারা ইম্পর্টেন্ট পার্সন রাজ্য চালানোর জন্য। তো অ্যাভোভ অল মানে কি? যে ক্রাউন, রাজার ক্রাউন, মুকুট সবার উপরে থাকে। অ্যাভোভ অল মানে সব থেকে ইম্পর্টেন্ট থিং। আমাদের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি, দেখবে তোমরা যে কোনো পার্লামেন্টারি অনুষ্ঠান বা ওই যে রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের সময় চারদিক থেকে কিভাবে আমাদের প্রেসিডেন্টকে প্রোটেকশন দেওয়া থাকে, কারণ তিনি আমাদের প্রধান। তো তিনি আমাদের অ্যাভোভ অল, তার প্রোটেকশন সব থেকে প্রথম আমাদের নেসেসারি, সব থেকে ইম্পর্টেন্ট। ওকে? তো অ্যাভোভ অল মানে কি? মোস্ট ইম্পর্টেন্ট। অল ইন অল, অল ইন অল মানে সব এবং সব, সবের মধ্যে সব। এই ধরনের মনে রাখতে পারো যে সব কিছু, সব কিছু মানে কি? কনসিডারিং এভরিথিং, ওভারঅল কোনো কিছুর অল ইন অল। তোমরা যখন সিলেবাস পড়বে, তোমরা কি করবে? অল ইন অল পড়বে, মানে গোটা সিলেবাসটা একদম স্টার্টিং থেকে এন্ডিং অবধি পুরোটা থরলি স্টাডি করবে। অল ইন অল মানে কি? কভারিং এভরিথিং, কনসিডারিং এভরিথিং, ওভারঅল। আ ফার ক্রাই, ফার ক্রাই মানে ধরো কেউ তোমার সাথে, কেউ ধরো তোমার কারণে কাঁদছে, কিন্তু সে তোমার থেকে 50 কিলোমিটার দূরে আছে। তো তুমি কি সেটা শুনতে পাবে তার কান্না? এ তো শিমুল পারুলের টান নয় যে সেখানে কাঁদলে এখানে চোখের জল পড়বে। যারা জানো না তারা বাদ দাও। কিন্তু ব্যাপারটা বোঝো, যদি কেউ তোমার কোনো প্রিয়জনই হয় বা কোনো এমনি চেনা পরিচিত বন্ধু, বা কারোর সাথে তোমার কোনো ইস্যু হয়েছে, সেটার জন্য সে কাঁদছে এবং সে অনেক দূরে আছে, তাহলে কি তুমি জানতে পারবে যে সে কাঁদছে তোমার জন্য? বা এরকমও, ধরো কোনো দূরে একটা কোনো আওয়াজ হচ্ছে কান্নার, খুব দূরে, তুমি খুব হালকা শুনতে পাচ্ছ, তাহলে তুমি কি ডিফারেন্সিয়েট করতে পারবে যে সেটা কোনো মানুষের কান্না, শেয়ালের কান্না, কুকুরের কান্না? কিছু বুঝতে পারবে না। তো দুটো দুটো সেন্সেই আমরা কি পাচ্ছি? লং ডিস্টেন্স, অনেকটা দূরত্ব বোঝাচ্ছে। আর ফার ক্রাই মানে কি? একটা লং ডিস্টেন্স, বা এরমও বলতে পারো ভেরি ডিফারেন্ট। যত ডিস্টেন্স বাড়বে, আমরা সিমিলারলি জানি যে ডিফারেন্ট হবে কালচার। যেমন ধরো যে তোমার থেকে অনেক দূরে আছে, ধরো তুমি আছো সমভূমি এরিয়ায়, কেউ আছে পাহাড়ি এরিয়ায়, তাদের অ্যাপিয়ারেন্স আলাদা হবে, তাদের খাদ্যাভ্যাস আলাদা হবে, তাদের যে পোশাক পরিচ্ছদ, কালচার, সেগুলো ডিফারেন্ট হবে। তাহলে যেটা ডিস্ট্যান্স বোঝায় বা ভেরি ডিফারেন্ট, অনেক আলাদা, ফার ক্রাই। পৃথিবী এবং মঙ্গল কি অনেকটা আলাদা, মানে একে অপরের থেকে অনেক দূরে আছে। এবং যদি মঙ্গল গ্রহে কেউ দাঁড়িয়ে কাঁদে, তুমি কি পৃথিবী থেকে শুনতে পাবে? পাবে না। তো এরা কি অনেক ডিস্ট্যান্সে আছে এবং ভেরি ডিফারেন্ট। দেন আসছে আ ব্যাড এগ, একটা খারাপ ডিম। দেখো ডিমটাকে দেখেই মনে হচ্ছে দুষ্টু, মহিষাসুরের মতো গোঁফ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ডিসঅনেস্ট অর আনরিলায়েবল পারসন মানে যাকে বিশ্বাস করা যায় না, বিশ্বাসঘাতক এবং অসৎ ব্যক্তি, তাকে কি বলা হয়? আ ব্যাড এগ, একটা খারাপ ডিম। অ্যাট ওয়ান্স এলবো, কোনো কিছু যদি তোমার কনুইয়ের কাছে থাকে, তাহলে কি হয়? সেটা ইজিলি অ্যাক্সেসিবল, তুমি খুব সহজেই সেটা পেয়ে যাবে। যখন তোমরা স্টাডি করার জন্য বসো, টেবিলে, স্টাডি টেবিলে বসো, তোমরা দেখবে জল,
মোবাইল, যেটা নিয়ে বসা উচিত না তবুও বসো, জল, মোবাইল, চার্জার, কখনো কখনো কেউ স্ন্যাক্স, বা যে যে বইগুলো পড়বে, ধরো 3টে সাবজেক্ট পড়বে, প্রথমটার বই নিয়ে খুলে বসলে, বাকি দুটো সাইডে রাখলে। কি করো, তোমার হাতের আশপাশে, এলবোর আশপাশে তোমরা রাখো জিনিসগুলোকে অর্গানাইজ করে, যাতে কি হয় সেগুলো তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো, বারবার উঠতে না হয়। তাহলে অ্যাট ওয়ান্স এলবো মানে ধরো কারো কনুইয়ের খুব কাছে, যাকে তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে, ইজিলি অ্যাক্সেসিবল। ওকে। বা ধরো এরকম ভাবে ভাবতে পারো, তোমার বাড়ির একদম সামনেই কোনো ব্যাংক আছে, বা তোমার বাড়ির একদম সামনেই কোনো স্কুল আছে, তাহলে কি বলবে, একদম তোমার কনুই লাগোয়া, তোমার কনুই লাগোয়া স্কুল বা ব্যাংক থাকলে সেটা তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে, রাদার দেন যারা দূরে আছে। তারপর দেখো, অ্যাক্ট অন দ্য স্কোয়ার। অ্যাক্ট অন দ্য স্কোয়ার, স্কোয়ার কি, যার প্রতিটি বাহু সমান, যার প্রতিটি সাইড ইকুয়াল। তাহলে স্কোয়ার একটা সিমেট্রিক্যাল ফিগার। আমরা অনেক সময় পারফেকশনিস্টদের ক্ষেত্রে দেখি স্কোয়ার বা সার্কেল তাদের ফেভারিট 2D ডায়াগ্রাম হয়। তো অ্যাক্ট অন দ্য স্কোয়ার মানে কি, স্কোয়ার একটা 2D ফিগার, দেখো এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, মানে একদম ফেয়ার। তাহলে অ্যাক্ট অন দ্য স্কোয়ার মানে হচ্ছে কোনো কিছু ফেয়ারলি করা, অনেস্টলি করা, ট্রান্সপারেন্টলি করা, মানে একদম পরিচ্ছন্নতার সাথে, কোনো অসৎ উপায় অবলম্বন না করে ফেয়ারলি করা। যে ক্রিকেটে অনেক সময় দেখেছো ফেয়ার ডিসিশন, রিভিউ নিলেই ফেয়ার ডিসিশন বেরিয়ে যায়, তখন একটা এই ধরনের এইরকম একটা তারা ইশারা করে, যেটা দিয়ে তারা থার্ড আম্পায়ারকে সিগন্যাল দেয় যে ফেয়ার ডিসিশন দাও, আমরা এখান থেকে ডিসিশন মেকিং করতে পারছি না। তো এই সিম্বলটা দিয়েও তোমরা মনে রাখো যে একটা স্কোয়ার বানায় তারা হাতে করে। কাবাডি খেলাতেও দেখবে এরকম ভাবে রেফারি তারা দেখায় যে রিভিউ দাও। তাহলে এই যে স্কোয়ার দেখানো, তার মানে কি অনেস্ট ডিসিশন দাও, ফেয়ার ডিসিশন দাও। স্কোয়ার যেমন ফেয়ার, পারফেক্টলি সিমেট্রিক্যাল, সেরকম পারফেক্ট, অনেস্ট, ট্রান্সপ্যারেন্ট ডিসিশন দাও। তাহলে অ্যাক্ট অন দ্য স্কোয়ার মানে কি, কোনো কাজ করা অনেস্টলি। নেক্সট দেখো, গ্রেট হ্যান্ড অ্যাট ভেরি স্কিল্ড, আ গ্রেট হ্যান্ড অ্যাট, আ গ্রেট হ্যান্ড অ্যাট, মানে অ্যাট বলতে বোঝাচ্ছে এরপরে কোনো কিছু একটা আসবে, নাউন প্রোনাউন। তাহলে গ্রেট হ্যান্ড, এই যে রুবিক্স কিউব, এটা সলভ করতে দেখবে অনেকের হাত তারা চোখে দেখে না অথচ সলভ করে দেয়, তাহলে তাদের হাতের কাজ কত মহান বা গ্রেট, বুঝতে পারছো, তারা কতটা স্কিলফুল। বা অনেকে দেখবে চোখে না দেখে সেলাই করে, দেখেছো হয়তো অনেকেই থ্রেডিং এর কাজ দেখে যারা, চোখে না দেখেই তারা সেলাই করে দেয়। বা অনেকে চোখে না দেখে ক্যাচ লুপে নিতে পারে শুধুমাত্র সাউন্ডের উপর, তাদের তাদের স্কিলটা কতটা হাই। সার্কাস দেখলে দেখবে বল ঘোরায় যারা, 3টে 4টে বল এইভাবে হাতে করে ঘোরায়, অথচ একই টাইমে তোমাদের সাথে যোগ করছে, তো তাদের স্কিলফুল হ্যান্ড, গ্রেট হ্যান্ড। তাহলে আ গ্রেট হ্যান্ড অ্যাট সামথিং বলতে বোঝায় কোনো কিছুতে তোমার খুব স্কিল আছে, খুব তৎপর, তুমি খুব প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট, খুব তুমি স্কিলফুল সেই বিষয়ে। ওকে। আ স্টকিং হর্স, মানে এটা মিসিং, আ স্টকিং হর্স, স্টকিং হর্স মানে কি, ঘোড়ার পিছনে লুকানো। এটাকে এভাবে মনে রাখো, এই যে এই ব্যক্তি ধরো এ কোনো খারাপ কাজ করেছে, বা বাড়িতে কিছু অকাজ করে এসেছে, মা তাকে খুঁজছে মারবে বলে, তো এ কি করেছে, একটা খেলনা কাঠের ঘোড়ার পিছনে লুকিয়ে পড়েছে। তার মানে কি, সে কি করছে, নিজেকে চাপা দিচ্ছে, লুকাচ্ছে, মাস্কিং ট্রু ইন্টেনশন, আমরা অনেক সময় বলি শাক দিয়ে মাছ ঢাকা। তার মানে কি, আসল যে ইন্টেনশন, আসল ইন্টেনশনকে চাপা দেওয়া, ব্যাপারটাকে গোপন করা, লোকানো, সেটাকে তোমরা মনে রাখবে। আর স্টকিং হর্স, ঘোড়ার পিছনে লুকানো, ঘোড়ার পিছনে লুকিয়ে কি করি আমরা, আসল ইন্টেনশনটাকে চাপা দিচ্ছি। ওকে। নেক্সট দেখো, আ গিফট ইন, আ গিফট হর্স ইন দ্য মাউথ, আ গিফট হর্স ইন দ্য মাউথ, ফাইন্ডিং ফল্ট উইথ আ ফ্রি গিফট। কি বলছে, আ গিফট হর্স ইন দ্য মাউথ, ফাইন্ডিং ফল্ট উইথ আ ফ্রি গিফট, মানে কোনো কিছু ফ্রিতে পেয়েছো এবং তার মধ্যে তুমি খুঁত ধরছো। বিয়ে বাড়ি, যাদের বিয়ে বাড়ি হয় বা অন্নপ্রাশন বাড়ি, অনেকে দেখেছো তারপরে কি করে, একদিন বাড়ির সবাই বসে গিফট গুলো নিয়ে আলোচনা করে, অমুক পিসি এটা দিয়েছে, ও এইরকম কমা শাড়ি দিয়েছে, ওকে আমরা এরকম কমা দেবো,
ও এরকম খারাপ একটা জিনিস দিয়ে গেল, এ এত ভালো, একে আমরা গিফট দিয়েছিলাম অথচ এ আমাদের খারাপ, এই ধরনের কথাবার্তা হয়, কনভারসেশন হয়, যেগুলো ফানি ওয়েতে তোমরা নাও দেখেছো অনেক সময়। তো আমরা কি করি, এক তো ফ্রিতে গিফট পাই, কেউ নিমন্ত্রণ করার সময় বলে এসো যে তোমরা কি বলো যে প্রীতি ভোজ উপলক্ষে নিমন্ত্রণ রইলো, কেউ বলে এসো যে গিফট দেবে, তাহলে তোমরা লিখে দেবে যে এই গিফটটা তোমরা দেবে কার্ডে। কিন্তু সেটা না করে আমরা কি করি, এক তো ফ্রিতে পাচ্ছি তার উপর তার খুঁত ধরি, তার মধ্যে যে বিকৃতিগুলো আছে বা আমাদের পছন্দ অপছন্দ নিয়ে সমালোচনা করি। তাহলে ফ্রি এ পাওয়া জিনিস নিয়েও অভিযোগ করা, ফাইন্ডিং ফল্ট উইথ ফ্রি গিফট। এবার সরকার থেকে অনেক সময় যে প্রকল্পগুলো চালু করে, সেখানে মানুষ বেনিফিটও পায়, আবার সরকারকে গালাগাল দিতে দিতে আসে। হয়তো ফর্ম ফিল আপের কোনো প্রবলেম হলো, টেকনিক্যাল কোনো গ্লিচ হলো, ফ্রিতে পাওয়া জিনিস নিয়েও আমরা কি করি, অভিযোগ করি। আর গিফট হর্স ইন দ্য মাউথ, এটার মানে এটা যে ফ্রি এর পাওয়া, গিফটে পাওয়া ঘোড়ার মুখ দেখে আবার আমরা খুঁত ধরছি। ওকে, পরেরটা দেখো, পেনিলভস ওয়েব। পেনিলভস ওয়েব মানে কি, ধরো কেউ একটা ৪টে ৫টা আলাদা সুতো নিয়ে সোয়েটার বুনতে শুরু করেছে, এবং সে বুনতে বুনতে এমন একটা রিদিমে চলে এলো যে সে জট পাকিয়ে ফেলেছে, আর কোনোভাবেই খুলতে পারছে না। পেনিলভস ওয়েব, ওয়েব কথাটা জানো, স্পাইডার ওয়েব, স্পাইডারম্যান সিনেমা দেখেছো যারা, ওয়েব মানে হচ্ছে জাল। পেনেলপস ওয়েব, পেনেলপ কথাটা শুনে কিরকম একটা জট পাকানো মনে হচ্ছে না? তাহলে এটা একটা কি কনফিউজিং নেভার এন্ডিং টাস্ক, যে জট কখনো ছাড়ানো যাবে না, এই ওয়েবের জট কখনো ছাড়াতে পারবে না, এক তোমায় কনফিউজ করবে, যত ছাড়াতে যাবে আরো বেশি জট পেকে যাবে, এবং নেভার এন্ডিং টাস্ক, কোনোদিনই শেষ হবে না। সুতো ছাড়ানোর সময় অনেক সময় এটা ঘটে, দেখবে সুতো আমরা কি করি, কেটে বাদ দিয়ে দিই সেই জায়গাটা যেখানটা জট পেকেছে, এখন সেটা ছাড়ানো অসম্ভব হয়ে পড়ে। পরেরটা দেখো, অ্যাট স্নেল স্পেস, মুভিং ভেরি স্লোলি। স্নেল স্পেস মানে কি, স্নেল স্পেস মানে খুব আস্তে আস্তে যাওয়া, শামুকের গতিতে, স্নেলের গতিতে। স্নেলটা সম্ভবত আমাদের সময় কবিতা ছিল, ইংলিশ পোয়েম, সেখানেও এটা দেখানো হয়েছিল। স্নেল, স্নেল কি করে, খুব আস্তে আস্তে যায়, খুব স্লোলি। তাহলে আমরা কি বলি, কচ্ছপের সাথে যখন কেউ খুব স্লো লেখে এক্সামে, আমরা কি বলি, কচ্ছপের গতিতে লিখছিস। ঠিক সিমিলারলি শামুক যখন যায় দেখবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে জলের ছাপ ফেলে ফেলে এগোতে থাকে, মুভিং ভেরি স্লোলি। তো দেখেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। পরেরটা দেখো, উলফ ইন শিপস ক্লোদিং, মানে ভেড়ার ছাল পরে কোনো একটি নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ, অর্থাৎ কি, কোনো একটি ডেঞ্জারাস ব্যক্তি, ক্ষতিকর ব্যক্তি, সে কি করছে, নিজেকে হার্মলেস দেখাচ্ছে, অর্থাৎ নিরীহ সেজে থাকার ভান করছে, আসলে সে একটি ক্রিমিনাল, বা সে কোনো খারাপ ব্যক্তি যার থেকে ক্ষতি হতে পারে, সে হয়তো সবার মধ্যে মিশে গেছে, কি দেখাচ্ছে যে আমি হার্মলেস। ওকে, নেক্সট দেখো, আ ব্রিথ অফ ফ্রেশ এয়ার, আ ব্রিথ অফ ফ্রেশ এয়ার। অনেক সময় কি করি আমরা, এই যে চেঞ্জ, একটা চেঞ্জে যাই, যে একঘেয়ে জীবন থেকে কাটিয়ে চলো একটু বেরিয়ে আসি, একটু পাহাড়ে যাই, একটু সমুদ্রে যাই, একটু মুক্ত বাতাসে যাই। কখনো কখনো শান্তিনিকেতনে গিয়ে আমরা কি ফিল করি, যে একটা খুব শান্তির জায়গা, একটা মুক্ত বাতাস পেয়েছি, যেখানে আমাদের ভিতরটা কি হয়, রিফ্রেশ হয়। তাহলে আ ব্রিথ অফ ফ্রেশ এয়ার, একটা ফ্রেশ এয়ার, পলিউশন নেই, যেখানে কোনো যেখানে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো জ্যাম নেই, সেসব জায়গায় গিয়ে একটা ফ্রেশ এয়ার ব্রিথ করা, যাতে নিজের শরীরকে কি দিতে পারো, রিফ্রেশ দিতে পারো। তাহলে ব্রিথ অফ ফ্রেশ এয়ার মানে কি, একটা রিফ্রেশিং চেঞ্জ, একটা কোনো চেঞ্জ আনা, একঘেয়ে জীবন থেকে একটু চেঞ্জ আনা, যা তোমার মাইন্ড এবং বডিকে রিফ্রেশ করবে। তারপর দেখো, আর ডাইম আর ডজন, আর ভেরি কমন, নো পার্টিকুলার ভ্যালু। তাহলে আর ডাইম আর ডজন মানে কি, যেটা খুব অল্প পয়সায় অনেকটা পাওয়া যায়, মানে খুব কম টাকাতে যেটা পাওয়া যায়, আর ডাইম আর ডজন, মানে এক ডাইম মানে ধরো 1 পয়সায় 1 ডজন পাচ্ছ। ডাইম মানে ডজন, পয়সা নয়, জাস্ট মনে রাখার জন্য, যে 1 পয়সায় 1 ডজন কলা পাচ্ছ, তাহলে ভাবো কত সস্তা। তো চারিদিক কমন হয়ে যাবে সেটা কেনা, কোনো লোকের ক্ষেত্রে কোনো রেয়ারিটি থাকবে না, যে এটা কোনো রেয়ার বস্তু এরম না, সবাই কিনতে পারবে, ভেরি কমন, নো পার্টিকুলার ভ্যালু, ইজিলি অ্যাক্সেসিবল, খুব কম দাম। তাহলে আর ডাইম আর ডজন মানে কি, 1 পয়সায় 1 ডজন পাচ্ছ, মানে সেটা খুব সস্তা।
আর ড্রপ ইন এ বাকেট, ধরো তোমার 1 বালতি জল প্রয়োজন এবং তোমাদের ট্যাঙ্কে জল শেষ এবং সেই মুহূর্তে তোমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, লোডশেডিং চলছে। তখন কি হবে? আমরা কি করি? কলটা চালিয়ে রাখি যে 1 ফোঁটা 1 ফোঁটা করে যা পড়বে পড়ুক, অন্তত আস্তে আস্তে ভর্তি হবে। তার মানে কি? তোমার দরকার 1 বালতি, কিন্তু তুমি পাচ্ছ 1 ফোঁটা করে। তাহলে যেটা তোমার দরকার, হোয়াট ইজ নিডেড, তার থেকে অনেক কম অ্যামাউন্ট তুমি পাচ্ছ। তাহলে দরকার 1 বালতি কিন্তু পাচ্ছ 1 ফোঁটা। 1 বালতিতে 1 ফোঁটা পড়া মানে সেটা নেগলিজিবল, খুবই নেগলিজিবল জিনিস, মানে যেটা আমার প্রয়োজনের থেকে অনেক কম। ড্রপ ইন এ বাকেট মানে কি? যা তোমার প্রয়োজন তার থেকে অনেক কম। A month of Sundays, a very long period of time. A month of Sundays মানে কি? আমরা খুব বলি ছুটি চাই, কিন্তু যদি হঠাৎ করে পরপর অনেকদিন ছুটি যায় তখন কি মনে হয়? যে কাজের জায়গায় ফিরি, পড়ার জায়গায় ফিরি, বোরিং লাগে লাইফটা, মনে হয় যেন সময়টা কাটতেই চাইছে না। ফ্রেন্ডদের সাথে অনেকদিন দেখা হয়নি, কাজের জায়গায় যেতে পারি না, যেন লাইফকে পারপাসলেস লাগে, যে কিছুই যেন করছি না, সেই এক জায়গায় স্ট্যাগনেট হয়ে গেছি। স্ট্যাগনেট মানে কি? এক জায়গায় আটকে যাওয়া। তাহলে মান্থ অফ সানডেজ মানে কি? আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। দেখবে অনেকদিন ছুটি থাকলে সানডে, তখন মনে হয় সবই সানডে, রোজ ছুটি, মনে হয় যেন সময়টা কাটতেই চাইছে না, বোরিং লাগে, অনেক লম্বা লাগে সময়টা, রাদার দ্যান একটা বিজি লাইফ। ওকে, নেক্সট বলছে আ পেনি ফর ইয়োর থট, বলছে আস্কিং হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং, মানে কি? কে কি ভাবছে তার জন্য তাকে একটা পেনি দেয়া, যে তোমাকে আমি পয়সা দিচ্ছি, তুমি বলো তুমি কি ভাবছো। অনেক সময় আমরা কি করি? লয়ারের সাজেশন নিতে যাই কোনো ল কেসে ফেঁসে গেলে, বা তোমার থেকে এক্সপিরিয়েন্স বেশি কোনো ফিল্ডে, তার থেকে তুমি সেই ফিল্ডে এন্টার করছো, তুমি কি করো? তার কাছে সাজেশন নাও যে দাদা আমাকে এটা শিখিয়ে দিন, দিদি আমাকে এটা বুঝিয়ে দিন, কিভাবে আমি করব। তুমি তার থেকে সাজেশন নেওয়ার সময় অনেক সময় কি হয়? পে করতে হয়। দেখবে অনেক প্রাইভেট সংস্থা বা অনেক ব্যক্তি নিজস্ব, নিজের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট পে করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ডক্টরের ক্ষেত্রেও যেটা তুমি ভাবো, ডক্টরকে তুমি ফিস দিচ্ছ বা তার অ্যাপয়েন্টমেন্টের যে চার্জ সেটা তুমি দিচ্ছ, তারপরে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ, তিনি তোমাকে সাজেশন দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন। তাহলে একটা পেনি তোমাকে দিতে হচ্ছে তার থটটা, তার যে মনের ভিতরে কি চলছে বা তার সাজেশনটা, সেটা নেয়ার জন্য। এটা আমরা ফর্মাল ওয়েতে ইউজ করি, আসলে টাকা দেয়া নয়। আ পেনি ফর ইওর থট মানে আস্কিং সামওয়ান হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং। কোনো একটা ম্যাটারে যখন ডিসকাশন চলে, তখন কাউকে তুমি ফর্মাল ওয়েতে জিজ্ঞাসা করছো যে তুমি কি ভাবছো, তোমার থিঙ্কিংটা বলো। সেটাকেই আমরা বলি আ পেনি ফর ইওর থট। যেন তুমি তাকে একটা পয়সা দিচ্ছ, যে তুমি কি ভাবছো সেটা আমাকে বলো। ওকে, তারপর দেখো, আ স্যাক্রেড কাউ, গোমাতা কি জানি আমাদের পবিত্র, গোমাতা পবিত্র একটি প্রাণী বা আমাদের মায়ের তুল্য। তাহলে স্যাক্রেড কাউ, স্যাক্রেড মানেও কি? পবিত্র। অ্যান আইডিয়া হেল্ড অ্যাভব ক্রিটিসিজম, গোমাতা নিয়ে কোনো ক্রিটিসিজম বা সমালোচনা করা চলে না, কারণ তাকে আমরা একটি পশু হিসেবে দেখি না, আমরা পূজনীয় হিসেবে দেখি, পূজনীয় এন্টিটি হিসেবে দেখি। তাই তার কি, তার যে আইডিওলজি, তাকে সম্পর্কে যে ধারণা, সেটা সমালোচনাযোগ্য নয়, তার ঊর্ধ্বে। ওকে, তো স্যাক্রেড কাউ মানে কি? আইডিয়া হেল্ড অ্যাবোভ ক্রিটিসিজম, যাকে নিয়ে ক্রিটিসিজম করা চলে না, সেটা ক্রিটিসিজমের ঊর্ধ্বে। ওকে, নেক্সট দেখো, আর সি চেঞ্জ, সি চেঞ্জ মানে কি? মানে একদম সমুদ্র, এক সমুদ্র পরিবর্তন। সমুদ্র বলতে কি বোঝায়? একটা বিশাল জল, বিশাল জলভাগ। বিশাল জলভাগ বলতে কি? একটা বৃহত্তর ক্ষেত্র আমরা বোঝাচ্ছি। সি চেঞ্জ, সেই বৃহৎ পরিবর্তন। সি মানে কি? বৃহত্তর কোনো ক্ষেত্র, চেঞ্জ মানে পরিবর্তন, আর প্রোফাউন্ড ট্রান্সফরমেশন মানে একদম পুরোপুরি পাল্টে যাওয়া। যে দেখো জল থেকে ডাঙায় চলে এলে, এখানে দেখো কত ভিজে, এখানে দেখো কত শুকনো, তার মানে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল, এবং বিরাট পরিবর্তন। অনেক স্টুডেন্টের জীবনে পরিবর্তন আছে, কেউ ধরো কোনো ট্রমা পেলো, কেউ ধরো কারো ব্রেকআপ হলো, তারপরে কি হয়? তার পার্সোনালিটির মধ্যে অনেক চেঞ্জ আসে। কেউ হয়তো পড়াশোনাতে সিরিয়াস হয়ে গেল হঠাৎ করে, তার দেখবে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে সি চেঞ্জ, তাকে দেখে কি মনে হবে? হাই, হাই ভাই তুই তো অনেক পাল্টে গেছিস, এই ধরনের কথা বলি আমরা। তুই এরম ছিলি আর কি হয়ে গেছিস, আজ এত পাল্টে গেছিস। তাহলে এটাই হচ্ছে সি চেঞ্জ,
বৃহৎ পরিবর্তন। নেক্সট, অ্যাজ হাই অ্যাজ এ কাইট। কাইট মানে কি ঘুড়ি। অ্যাজ হাই অ্যাজ এ কাইট, কেউ খুব হাই আছে। এই কথাটা দেখবে গাড়ি চালানোর সময় বলে যে অ্যাক্সিডেন্ট করেছে কারণ সে খুব হাই ছিল। হাই থাকা মানে কি, সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, হাই স্টেটে ছিল। সে একটা খেলে হয় না, আজকে আমি রাজা, এরকম অ্যাজ হাই অ্যাজ কাইট, সেই পাঞ্চি বানু উড়তা চালু, সেরকম একটা ফিলিং এ মানে এত খেয়ে ফেলেছে যে সে খুব হাই হয়ে গেছে, নিজেকে আকাশে উড়ছি ভাবছে। ইন্টেন্সলি ইউফোরিক মানে একদম চরম উল্লাস, খুব খুশিতে আছে, হাওয়ায় উড়ছে ঘুড়ির মতো। তো বলে না খুব হাওয়ায় বেশি উড়ো না, মানে হাওয়ায় ওড়া মানে কি খুব উল্লাস করা, খুব এন্টারটেনমেন্টের সাথে থাকা, একটা আনন্দের স্টেটে থাকা, যেটা গ্রাউন্ডেড নয়, মানে বাস্তব থেকে আমরা উঠে যাই। নেশাগ্রস্ত অবস্থাতেও তাই হয়। ইনটক্সিকেটেড মানে কি নেশাগ্রস্ত অবস্থা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, ফ্যাক্ট মানে যেগুলো প্রুভেন, প্রুভেন ডেটা। ফ্যাক্ট মানে কোনো ইমাজিনারি নয়, যেটা রিয়েলিটিতে এক্সিস্ট করে, সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কোনো ঘটনা ফ্যাক্ট বেস, অ্যাকচুয়ালি ঘটেছে ইন রিয়েলিটি, আমরা একদম অ্যাকচুয়াল লজিক্যাল রিয়েলিটি বেস ফ্যাক্ট প্রেজেন্ট করলে কি বলি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা রিয়েলিটিতে ঘটেছে, এটা এক্সিস্টেন্স আছে। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, বোঝে টু ফান্ডামেন্টালি ডিফারেন্ট থিংস। আপেল আর লেবু, সাধারণত আপেল আর লেবু আমরা একসাথে খাই না, কারণ দুটোই অ্যাসিডিক ফ্রুট, গিয়ে আমাদের পেটের ভিতরে গোলমাল করে, তাই তো, দুটোই সাইট্রাস ফুড। তো আপেল আর অরেঞ্জ, অরেঞ্জ মানে কি লেবু, কমলা লেবু। আপেল সম্পূর্ণ আলাদা জিনিস, কমলা লেবু সম্পূর্ণ আলাদা জিনিস। তো তাদের মধ্যে কোনো কম্প্যারিজন চলে? কেউ যদি বলে আপেল ভালো না লেবু ভালো, তো এটা ম্যাটার করে যে তার কি শরীরের নিড আছে। দুটো ফান্ডামেন্টালি ডিফারেন্ট থিংস। যেমন ধরো আমরা যদি কম্পেয়ার করি, ধরো ব্রাজিলের ফুটবল প্লেয়ারদের সাথে তুমি বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের কম্পেয়ার করলে, তাদের ছোট থেকেই ব্রাজিলে, তাদের ছোট থেকেই যেমন পড়াশোনা শেখানো হয় বাচ্চাদের, ফুটবলটাকেও শেখানো হয়, যেটা একটা তোমাদের লার্নিং মেটেরিয়াল, যেখানে তোমাকে এক্সিলেন্স আনতে হবে। কিন্তু বাংলাদেশে কি সেটা? যারা শখের জন্য খেলে খেলে, গিয়ে হয়তো কারো ভালো লাগে সেই খেলাতে এগোতে চায়, সে হয়তো গিয়ে পরে ন্যাশনাল টিমে চান্স পায়। ইন্ডিয়ার সাথেও কম্পেয়ার করতে পারো, আমাদের ইন্ডিয়াতেও তাই, ফুটবলে এখনো সেভাবে গ্রো করেন, কিন্তু ব্রাজিলের ফুটবল অনেকটা উপরে এগিয়ে গেছে। বা হয়তো ব্রাজিলের ফুটবল টিমের সাথে আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিমের কম্পেয়ার করলে দেখো, দুটো ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস, কোথায় ফুটবল কোথায় ক্রিকেট, দুটো আলাদা জিনিস পুরোপুরি। তাই এদের মধ্যে কম্পেয়ার চলে না, বা কম্পেয়ার করলেও দুটো আলাদা জিনিস। তাহলে অ্যাপেল আর অরেঞ্জ মানে কি ফান্ডামেন্টালি ডিফারেন্ট থিং, মানে দুটো পুরোপুরি একে অপরের থেকে আলাদা। এরপর দেখো, আস্ক ফর ট্রাভেল, অ্যাক্টিং ইন আ ওয়ে দ্যাট ইনকাস প্রবলেম। মানে কি, কোন একটা রাগী ষাঁড় আসছে, তাকে তুমি লাল পতাকা দেখালে বা লাল জামা পরে তার কাছে গেলে, তাহলে কি হবে, সে তোমায় তাড়া করবে। আস্ক ফর ট্রাভেল মানে কি, আস্ক করা মানে চাওয়া, ট্রাভেল মানে প্রবলেম, তুমি প্রবলেমকে নিজে থেকে স্বাগত জানাচ্ছ, চাইছো যে আমার সাথে প্রবলেম হোক। ওকে, আস্ক ফর ট্রাভেল মানে যেচে প্রবলেম আনা, খাল কেটে কুমির আনা, বাংলায় যেটাকে বলে খাল কেটে কুমির আনা। আস্ক ফর ট্রাভেলেরও সেটাই মিনিস, খাল কেটে কুমির আনা, খাল কেটে ট্রাভেলকে নিয়ে আসা। দেন অ্যাসলিপ অ্যাট দ্য হুইল। অ্যাসলিপ অ্যাট দ্য হুইল মানে ড্রাইভার যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে কি হবে, তার রেসপন্সিবিলিটি সে হারিয়ে ফেলবে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। তার যে নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য অনেক মানুষ প্রাণ হারাবে। তাহলে অ্যাসলিপ অ্যাট দ্য হুইল মানে তুমি চাকার কন্ট্রোলে আছো, তুমি ড্রাইভিং সিটে আছো এবং তুমি তোমার রেসপন্সিবিলিটি হারিয়ে ঘুমিয়ে পড়লে, তাহলে তা তোমার নেগলিজেন্টের জন্য কোনো খারাপ ঘটনা হতে পারে। তো নিজের রেসপন্সিবিলিটি ছেড়ে ঘুমিয়ে পড়া বা নিজের রেসপন্সিবিলিটিকে ত্যাগ করা, ফেলিওর হয় তা পালন করতে কর্তব্য, তখন কি বলা হয়, অ্যাসলিপ অ্যাট দ্য হুইল। যে যেন ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছে, তার মানে তার রেসপন্সিবিলিটি সে পালন করতে ফেল হয়েছে। assume airs, to act arrogant or pretend superiority,
অনেকের মাথায় কি বলে না, সেই কাফি হাওয়া ভরি হুই হে, হিন্দিতে দেখবে অনেকে শুনেছো কাফি হাওয়া ভরি হুই হে, মানে তার মধ্যে কি খুব ঘামান্ডি পার্সন, খুব অহংকারী, তার মধ্যে খুব অহংকার আছে, নিজেকে নিয়ে দর্প আছে। তাহলে অ্যাজিউম এয়ার্স মানে কি, সে যেন অহংকারকে এরম ভাবে সাক করে নিচ্ছে, মানে নিজের মধ্যে অহংকারকে ঢুকিয়ে নিচ্ছে, যে দেখো এই যে হাওয়া ভরছে বডিতে, তার মানে কি অহংকারকে সে নিজের মধ্যে প্রবেশ করাচ্ছে। তাহলে সে কিরকম আচরণ করবে, ভেরি অ্যারোগ্যান্ট, প্রিটেন্ড সুপিরিয়রিটি, নিজেকে সবসময় একটা সবার থেকে উপরে ভাববে, আমি আপার ক্লাস তোরা লোয়ার ক্লাস, এই ধরনের একটা আচরণ করবে বাকিদের সাথে। ওকে। অ্যাট ইচ আদার্স থ্রোট, একে অপরের গলা টিপে ধরা। কখন মানুষ একে অপরের গলা টিপে ধরে, যখন খুব রেগে গিয়ে তারা মারপিট করে, ঝগড়া করে, আর্গুইং অ্যাংরিলি ফাইটিং, মানে একে অপরের একদম গলা টিপে মারামারি করছে। স্কুলে দেখবে অনেকে লেগে যায় যখন দুজন দুজনকে ঝুঁকিয়ে ধরে কি একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট করে, ডাব্লিউ তেও যার ব্যাখ্যা নেই। ওকে। অ্যাট ইচ আদার্স থ্রোট, থ্রোট মানে গলা, তাহলে একে অপরের গলা টিপে ধরা কখন হয়, যখন আর্গুইং অ্যাংরিলি, খুব রাগের সাথে আমরা ঝগড়া করি। স্লাইডে কিছু বাকি রয়ে গেল নাকি দেখি। না। ওকে। নেক্সট দেখো, অ্যাভারেজ আউট। অ্যাভারেজ আউট মানে কি, টু রেজাল্ট ইন অ্যান ইভেন ব্যালেন্স। অ্যাভারেজ আউট করা মানে ব্যালেন্স নিয়ে আসা। অ্যাভারেজ, কোনো প্লেয়ারের অ্যাভারেজ মানে কি, সে হয়তো খুব বেশি রান করেছে কোনো ম্যাচে, আবার কোনো ম্যাচে হয়তো খুব কম রান করেছে, তার অ্যাভারেজ কি, সেই মিডিল লাইনটা যেখানে আমরা তার গড় বলি, যে এর গড় পারফরমেন্স এটা। বা অ্যাভারেজের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, স্কোর গুলোকে নিয়ে নাম্বার অফ আইটেম দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি করি, ব্যালেন্স করি, এই গ্রুপের অ্যাভারেজ স্কোর এটা। তাহলে অ্যাভারেজ আউট করা মানে ব্যালেন্স করা, ধরো এদিকে খুব বেশি আছে, এদিকে খুব কম আছে, তাহলে এদেরকে একটা লেভেলে নিয়ে আসে, এটাই হচ্ছে অ্যাভারেজ আউট, রেজাল্ট ইন অ্যান ইভেন ব্যালেন্স। অল ওভার হেলস হাফ একর। অল ওভার হেলস হাফ একর, নরক কত বড় কেউ জানে না, স্বর্গ কত বড় কেউ জানে না, তাহলে স্বর্গের অর্ধেক জুড়ে ছড়িয়ে আছে, বা নরকের অর্ধেক জুড়ে ছড়িয়ে আছে, তার মানে কি, সেটা একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে। তাহলে স্ক্যাটার্ড এভরিহোয়ার, গোটা নরকের অর্ধেক ছড়িয়ে থাকা মানে সেটা অনেক জায়গায় বিস্তীর্ণ একটা অঞ্চলে ছড়িয়ে আছে। স্ক্যাটার্ড মানে কি, ছড়িয়ে থাকা, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা, এভরিহোয়ার সব জায়গায়। ম্যাপে দেখো, ধরো কোনো একটা, আমরা যদি বলি মাউন্টেন্স, মাউন্টেন্স কিভাবে আছে, এরকম ধরো ছড়িয়ে রয়েছে, এখানে হিমালয় আছে, এখানে কোনো মাউন্টেন আছে, এইভাবে মাউন্টেন যদি বলি, গোটা পৃথিবীতে কি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে রয়েছে, তাহলে সেটাই কি স্ক্যাটার্ড এভরিহোয়ার। অল ওভার হেলস হাফ একর, একর মানে কি একটা পরিমাপের একক, যেটা দিয়ে আমরা জমি পরিমাপ করি। তাহলে নরকের অর্ধেক একর জমিতে ছড়িয়ে থাকা মানে চারিদিকে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা। অ্যালফাবেট স্যুপ। অ্যালফাবেট স্যুপ, কারো কারো কথায় দেখবে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে কি, অ্যালফাবেট মানে A to Z, ABCD যে আমরা পড়ি, ওগুলি হচ্ছে আমাদের অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট দিয়ে যদি স্যুপ বানায়, কি হবে, কোনো মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে কি, এলোমেলো এলোপাথারি একটা কিছু আসবে, আসতে থাকবে র্যান্ডম, তাহলে কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, মানে যার এরকম কোনো ভাষার মিনিং নেই, তাহলে এটার কোনো মিনিং আছে, এটা হচ্ছে কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, যে কথার কোনো কোহেরেন্স নেই, কোনো মিনিং নেই। অ্যালফাবেট স্যুপ মানে কি, ঘেঁটে ঘ, তো আমরা বলি না ঘেঁটে ঘ হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যালফাবেট স্যুপ, মিক্সচার বানিয়ে ফেলেছে, সে যে কি বলছে সে নিজেও জানে না। ওকে। অলওয়েজ আ ব্রাইডসমেড নেভার দ্য ব্রাইড, মানে অলওয়েজ সেকেন্ড বেস্ট। আগেকার দিনে বিয়ে হলে দেখবে কনের সাথে তার চাকরানীদের পাঠানো হতো, বা তার সখী যারা, রাজকন্যাদের বিয়ে হলে তার সাথে যারা খেলতো আর করতো, তাদেরকেও রাজাকে, যার সাথে বিয়ে হচ্ছে তাকে গিফট করা হতো। তো সেটা একটা প্রচলন ছিল। তাহলে কেউ যদি সব সময় সেই রাজার রাজকন্যার যে তার সখী হতে থাকে, কিন্তু কখনোই সে রাজকন্যা না হতে পারে, মানে কি কনের, অনেক সময় বলি না সে কনের বোন হয়েই রয়ে গেছে, নিজে কোনোদিন কনে হতে পারেনি বিয়ে, তার মানে কি অলওয়েজ সেকেন্ড বেস্ট, মানে সে কখনো বেস্ট হতে পারেনি, বেস্টের পরেরটা হয়ে রয়ে গেছে। যেমন ক্রিকেটে, যারা জানো ক্রিকেটে দেখবে KL রাহুল,
KL রাহুল একটা খুব ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু কখনো সে বেস্ট হতে পারেনি। কারণ কখনো বিরাট কোহলির তলায় চাপা পড়ে গেছে, কখনো রোহিত শর্মার, এখন আবার শুভমান গিল, বৈভব সূর্যবংশী। তো তাদের নিচে সে সবসময় কি একটা সেকেন্ড বেস্ট, সে যে টিমের যে ফেস বা বেস্ট প্লেয়ার সেই তকমা সে পেতে পারেনি। অলওয়েজ ব্রাইডস মেড নেভার দ্য ব্রাইড, কখনো সে বেস্ট হয়নি, সেকেন্ড বেস্ট হয়েই রয়ে গেছে। আর থর্ন ইন দ্য ফ্লেশ, থর্ন ইন দ্য ফ্লেশ মানে কি? থর্ন মানে ধরো সেই যে থর্ন প্ল্যান্ট গুলো হয় না, কাঁটা যুক্ত উদ্ভিদ, মানে আমরা যেগুলোকে কি বলি ফণিমনসা, ক্যাকটাস, ক্যাকটাসের কাঁটা যদি তোমার কোথাও গেঁথে থাকে, তাহলে সেই জায়গাটা কি হবে? কনস্ট্যান্টলি যন্ত্রণা হবে, পেন ফিল করবে। থর্ন ইন দ্য প্লেস মানে কাঁটা ফুটে রয়েছে বডিতে, কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স, একটা বিরক্তির কারণ। এটা শুধু কাঁটা ফুটে থাকা নয়, ধরো তোমার মনের মধ্যে কোনো একটা ব্যাপারে দুবিধা চলছে, তাহলে তোমার সব সময় সেটা নিয়ে বিরক্ত লাগবে। বা তুমি ধরো পছন্দ করো না এরকম কোনো রিলেটিভ তোমার বাড়িতে এসে রয়েছে, তাহলে যতক্ষণ সে থাকবে তোমার কি হবে? বিরক্তি লাগবে, কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স। ওকে, নেক্সট, অ্যাবভ ওয়ান্স হেড। এটা তো সকলেই জানো, আমরা কি বলি? যে স্যার আপনি যা পড়াচ্ছেন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যাবভ ওয়ান্স হেড মানে কি? মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়া, যেটা তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর দিয়ে, বিয়ন্ড অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার বোঝার বাইরে। তোমাকে যদি এখন ব্ল্যাক হোল কিভাবে ক্রিয়েট হয়, ব্ল্যাক হোলের কোয়ান্টাম ফিজিক্স পড়ানো হয়, তুমি পারবে বুঝতে? তোমার এখন সেই বোঝার ক্ষমতা তৈরি হয়নি। তাহলে এটাই কি তোমার মাথার ওপর দিয়ে যাবে। অ্যাবভ ওয়ান্স হেড মানে কি? যেটা মাথার ওপর দিয়ে যায়। অ্যালার্মস অ্যান্ড এক্সকারশনস, কনফিউজড অ্যাক্টিভিটি অর কেওস। অ্যালার্মস অ্যান্ড এক্সকারশন, অ্যালার্ম কখন বাজে, আর এক্সকারশন, এক্সকারশন মানে কি? বেরোনা। অ্যালার্ম শুনলো, সবাই ছুটোছুটি করে বেরোতে শুরু করে দিল। অফিসে কাজ হচ্ছে, আগুন ধরে গেছে কোথাও, বা আর্থকোয়েক হচ্ছে, সবাই কি হলো? সেফটি প্রোটোকল মেনে অ্যালার্ম বেজেছে এবং সবাই পালিয়ে গেল ছুটে। তার মানে কি? একটা উথাল পুথাল মেজে, একটা কনফিউজড কেওস তৈরি হবে, চারিদিক হই হই করবে মানুষ, তাই তো? অ্যালার্ম অ্যান্ড এক্সকারশন মানে কি? কনফিউজড অ্যাক্টিভিটি, চারিদিক লন্ডভন্ড হয়ে গেছে। এই যে খাতাপত্র ছড়িয়ে সবাই, যে আর এ ওকে ফেলে দিয়ে সে তার উপর দিয়ে ছুটছে, একটা লন্ডভন্ড পরিস্থিতিকে ইন্ডিকেট করে এই ইডিয়ামটি। অ্যান ওল্ড হ্যাট, ওল্ড হ্যাট মানে কি? পুরনো স্টাইলের টুপি। এখন কত তো ফ্যান্সি স্টাইলের প্রোডাক্ট বেরিয়ে গেছে, কেউ চশমা মাথার উপরে পড়ছে, কেউ দেখছি নাকে চশমা পড়ছে, বা এখন মেয়েদের কানের দেখবে 1 কেজি করে ওজন এক একটা, মানে আলাদাই লেভেলে এখন স্টাইল চলে গেছে। কেউ হয়তো সার্ফ এক্সেলের প্যাকেট করে ড্রেস বানিয়ে ফ্যাশন শোতে গিয়ে প্রাইজ জিতে যাচ্ছে। আলাদাই যুগ এসে গেছে ভাই এখন। যে অ্যান ওল্ড হ্যাট, আউটডেটেড, ফ্যামিলিয়ার, বোরিং। তাহলে এই যুগে যদি কেউ একটা পুরোনো স্টাইলের সেই ঘোস্ট রাইডারের টুপি পরে থাকে, তাহলে কিরকম লাগবে? যে খুব বোরিং লোক, আউটডেটেড লোক, পুরোনো লোক। ওকে, তাহলে ওল্ড হ্যাট মানে কি? আউটডেটেড, এই যে ধুলো পড়ে গেছে, মাকড়সায় জাল বানাচ্ছে, মানে খুব পুরনো কোনো টাস্ক, পুরনো কোনো ব্যাপার, আউটডেটেড, বোরিং। সেগুলোকে এটাকে আরেকটা ওয়ার্ড বলা হয় মান্ডেন, মান্ডেন মানেও কি? আউটডেটেড। অবসোলেট, অবসোলেট যেটা এখন স্টাইলে নেই, অবসোলেট, অবসোলেট মানেও কি? আউটডেটেড অ্যান্ড ওল্ড হ্যাট। অ্যাট দি ডাবল, অ্যাট দি ডাবল মানে কি? ধরো তুমি কোনো কাজ এত স্পিডে করছো, একবার এখানে একবার ওখানে, রান্না চাপিয়েছো, পড়াশোনা করছো, এক্সাম দিতে দিতে রান্না করছো, মক টেস্ট দিতে দিতে, তাহলে কি হবে? একবার ওখানে একবার এখানে, মানে মনে হবে যেন তুমি দুটো পার্সনে স্প্লিট হয়ে গেছো, ওই এখানে একটা কাজ করছো, ওখানে একটা কাজ করছো, রোবটের মতো। তার মানে কি? অ্যাট দি ডাবল, ভেরি কুইকলি অ্যান্ড ইমিডিয়েটলি, একবার এখানে একবার এখানে, তাই তোমাকে খুব দ্রুততার সাথে দুটো জিনিসকে মেনটেন করতে হবে মাল্টিটাস্কিং এর জন্য। তাহলে অ্যাট ডাবল মানে তুমি ধরো স্প্লিট হয়ে কুইকলি দুটো কাজ করছো, ভেরি কুইকলি অ্যান্ড ইমিডিয়েটলি, যেন এত স্পিডে কাজ করছো যেন দুটো ব্যক্তি কাজ করছে। ওকে, অ্যান আর্টিকেল অফ ফেথ, আর্টিকেল অফ ফেথ, ফেথ মানে কি? বিশ্বাস, বিলিফ। বলছে ফার্মলি হেল্ড বিলিফ, আর্টিকেল অফ ফেথ। আর্টিকেল বলতে কি বোঝায়? যে জার্নাল প্রকাশ করে, যে লেখনী প্রকাশ হয় খবরের কাগজে, কোনো রিসার্চ পেপার সে সম্পর্কে যে লেখা হয়, সেটা হলো আর্টিকেল। আর্টিকেল অফ ফেথ মানে ধরো বিশ্বাসের ওপর একটা রিসার্চ করে তুমি একটা আর্টিকেল জারি করেছো, তাহলে আর্টিকেলটা জারি করলে কি হবে? তুমি স্টাডিটাই করেছো বিশ্বাসের ওপর, তাহলে সেটা খুব স্ট্রংলি লোক বিলিভ করবে।
অ্যান আর্টিকেল অফ ফেথ মানে কোনো কিছুর উপর একটা স্ট্রং বিলিভ, কোনো খুব কঠোর বিশ্বাস থাকা। যেমন আল্লাহ, গড, ভগবান, যে যাকে বিশ্বাস করে তার উপর কি আমাদের একটা কঠোর বিশ্বাস থাকে যে তিনি আমাদের রক্ষা করবেন, তাই তো? এটাই হচ্ছে an আর্টিকেল অফ ফেথ। বা তোমার বাবা মায়ের উপর তুমি কখনো তোমার মাকে সন্দেহ করতে পারবে যে তিনি আমার ক্ষতি চান? পারবে না, কারণ তার উপর তোমার একটা আর্টিকেল অফ ফেথ আছে, স্ট্রং বিলিফ আছে। ওকে, দেখো অ্যালাইভ অ্যান্ড কিকিং, যখন প্রেগনেন্ট মহিলাদের ইউএসজি করা হয়, রিপোর্টে কি বলে, তারা দেখবে বাড়ি এসে খুব খুশি হয় এটা শুনে যে অ্যালাইভ অ্যান্ড কিকিং, লাথি মারছে। কষ্ট হয় কিন্তু তাও মায়ের কি হয়, ভিতরে খুশি হয় যে সে জীবিত আছে। কি বাচ্চা কখন কিক করে? অবশ্যই জীবিত থাকলে, পেটের ভিতরে। তাহলে অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে অ্যাক্টিভ, পুরোপুরি সতেজ আছে, লিভিং, জীবিত আছে, হেলদি এবং ফুল অফ এনার্জি। নিশ্চয়ই এনার্জিফুল, তাই সে কিক করছে। যদি এনার্জি না থাকতো কিক করতো? তাহলে অ্যালাইভ অ্যান্ড কিকিং এর অর্থ কোনো কিছু অ্যাক্টিভ থাকা এবং ফুল অফ এনার্জি থাকা। অল অ্যান্ড সানড্রাই, যে অল অ্যান্ড সানড্রাই, ধরো রোদেতে সব বাচ্চাদের সানড্রাই, এটা কিভাবে মনে রাখবে? ধরো এখানে সূর্য আছে, স্কুলের সকল বাচ্চাকে সিমিলারলি, কে বড়, কে ছোট, কে রিচ ফ্যামিলি থেকে বিলং করে, কে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, কে কোন রিলিজিয়ান, কোন কাস্ট, এসব না ভেবে সকলকে সূর্যের আলোতে ড্রাই করা হচ্ছে। প্রেয়ারের সময় সকলকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এমনকি রোবটকেও। ভাবো, তাহলে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন, কোনো ভেদাভেদ ছাড়া যখন সবাইকে আমরা একত্র করি, সবাইকে সিমিলার ট্রিট করি, তখন তাকে কি বলে? অল অ্যান্ড সানরাই, এভরিওয়ান, সকলে, উইদাউট এনি ভেদাভেদ, উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আ বোন অফ কন্টেনশন, আর সাবজেক্ট অফ ডিসএগ্রিমেন্ট। দেখো দুটো কুকুরের মধ্যে যদি একটি হাড় দিয়ে দেওয়া হয়, অবভিয়াসলি তাদের মধ্যে মারপিট ঝগড়া শুরু হয়ে যাবে, কারণ তারা দুজনেই চাইবে সেটাকে কনজিউম করতে, কিন্তু পাবে একজনই। তো সেটা নিয়ে তাদের মধ্যে কি হবে? ডিসএগ্রিমেন্ট, মানে মতভেদ, ঝগড়া হবে। ওকে, তাহলে বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন মানে কি? ঝগড়ার কারণ, যেটার জন্য তাদের মধ্যে কোয়ারেল বা ডিসএগ্রিমেন্ট তৈরি হয়। যেমন জমি নিয়ে দেখবে দুটি ব্যক্তির মধ্যে ঝগড়া হলো, তাহলে সেই জমিটা তখন কি? বোন অফ কন্টেনশন, সেটাই হচ্ছে তাদের মতভেদের কারণ। যারা যদু বংশ ধ্বংস কৃষ্ণের এটা জানো, তারা হয়তো জানো একটি মুসল নিয়ে ঝগড়া শুরু হয়েছিল। মুসল মানে মুগুর। সেটা নিয়ে ঝগড়া করতে করতে তাদের এত ম্যাসিভ লেভেলে ম্যাসাকেয়ার শুরু হয়ে যায় যে গোটা বংশটাই ধ্বংস হয়ে যায়। ওকে, তাহলে সেই মুসলটা কি ছিল সেখানে? বোন অফ কন্টেনশন। আর ডেড মিট, আর ডেড মিট মানে কি? একটা মৃত মাংস। তাহলে দেখো এই মাংসটা কি? এক তো মৃত, তার উপর ধরো একে এবার ভাজা হবে, তার মানে কি? সে ট্রাভেলে খুব প্রবলেমে এসেছে, মরার পরও নরকে তেলে ভাজা হবে। আর ডেড মিট মানে মৃত মাংস, এই ছবিটা দেখে মনে রাখবে ডেড মিট মানে কি? মাংসটা তো ডেড তো বটেই, মিটকে এবার কি হবে? পকোড়া করা হবে। তো তার মানে কি? তার আরো প্রবলেম বাড়তে চলেছে। সামওয়ান ইন সিভিয়ার ট্রাভেল, কেউ খুব গভীর প্রবলেমে পড়েছে, গভীর সমস্যায় আছে, তখন কি বলা হয়? আর ডেড মিট। অ্যাকিলস হিল, অ্যাকিলেস হিল বলতে যেমন দুর্যোধনের কি ছিল? উরু দেশটা দুর্বল রয়ে গিয়েছিল, সেখানে মেরে তাকে হত্যা করা হয়। সিমিলারলি গ্রিক গড অ্যাকিলিসের হিল, বা এই যে পায়ের হিলটা, গোড়ালিটা, এখানটা কি ছিল? উইক ছিল। তাহলে এক একটা স্ট্রং ওয়ারিয়র, গড, গড লেভেল ওয়ারিয়র, তার সত্ত্বেও তার একটা পোর্শন কি? উইক রয়ে গিয়েছিল, সেখানেই তাকে আঘাত করে মারা যেতে পারতো। তাহলে ফ্যাটাল উইকনেস, ফ্যাটাল মানে কি? একদম মরণ এনে দেবে সেই রকমের দুর্বলতা, মৃত্যুকামী দুর্বলতা। ওকে, ফ্যাটাল উইকনেস মানে হচ্ছে, অ্যাকিলিস হিল মানে হচ্ছে ফ্যাটাল উইকনেস। এটাকে আরো অন্য মিনিং এ ভাবতে পারো। যেমন ধরো তোমার এক্সামেতে এতগুলো সাবজেক্ট আছে, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং। তো সেই সাবজেক্টের মধ্যে ধরে নাও তোমার ম্যাথটা খুব উইক,
তাহলে তোমার এক্সামেতে সিলেক্ট না হওয়ার বা জবে সিলেক্ট না হওয়ার কারণ কি হতে পারে? ম্যাথ। ম্যাথটা তোমার কি একিলিস হুইল। বাকি সব সাবজেক্টে তুমি এক্সপার্ট, কিন্তু ওটাতে তুমি উইক। সেটাই তোমার কি ফ্যাটাল উইকনেস। ওকে। দেন আসছে অ্যাসিড টেস্ট। কনক্লুসিভ টেস্ট প্রুভিং ট্রু ভ্যালু। অ্যাসিডে ডুবিয়ে টেস্ট করা হচ্ছে একটি কয়েন, যেমন কয়েনের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। সিক্কা, সোনার কয়েনের মধ্যে কোনো ভেজাল আছে কিনা সেটা প্রুভ করার জন্য আমরা কি করি, তাকে অ্যাসিডে ডোবাই। অ্যাসিডে দ্রবীভূত করে আমরা তার ট্রু ভ্যালু সেটা চেক করি। ওকে। অ্যাসিড টেস্ট মানে কি, কোনো কিছুকে অ্যাসিডে ডুবিয়ে টেস্ট করা যে তার ভ্যালুটা ঠিক আছে কিনা। অ্যান অলিভ ব্রাঞ্চ, অ্যান অফার অফ পিস। দেখবে কার্টুনে এরকম যখন টম অ্যান্ড জেরি যুদ্ধ করতে করতে কি হতো, একটা এরকম ব্রাঞ্চ জাগিয়ে দিত, তখন তোমরা হয়তো ছোটবেলায় মানেটা বুঝবে না। তা আসলে অলিভ ব্রাঞ্চ ছিল। অলিভ ব্রাঞ্চ মানে যেটা দিয়ে তুমি শান্তি চাইছো, তুমি দেখাচ্ছ আর যুদ্ধ নয়, এবার থেমে যাবে। অলিভ ব্রাঞ্চ শো করা মানে কি, পিস, অফার পিস করা, শান্তি চাওয়া। দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, একদল বলল অলিভ ব্রাঞ্চ শো করে যে আমরা শান্তি চাই, তখন অন্য দল কি করবে, যুদ্ধ থামিয়ে দেবে। ওকে। অলিভ ব্রাঞ্চ শো করা মানে কি, শান্তি চাও। এমনি অলিভ জিনিসটা, অলিভ কালার দেখবে মেন্টাল একটা পিস এনে দেয়। সাইকোলজিস্টরা সাজেস্ট করেন যে অলিভ কালারের মেটেরিয়াল ইউজ করতে অফিসে, সেটাকে একটা মেন্টাল পিস দেয়। তো অলিভ ব্রাঞ্চ কিসের সাথে রিলেটেড, পিসের সাথে। এইভাবে তোমরা কোরিলেট করে নিতে পারো। হচ্ছে আর্ম টু দা টিথ। দাঁতে অব্দি আর্মস নিয়ে ঘুরছে, মানে দাঁতে অব্দি অস্ত্র নিয়েছে। ক্যারিং মেনি উইপন্স। যুদ্ধে যাওয়ার সময় কি হয়, একাধিক বন্দুক, তরবারি, অনেক রকমের বোমা। তাহলে সেই সব কিছু নিয়ে এত সে প্যাকিং করেছে যে তার দাঁতে, মুখে অব্দি তাকে উইপন ধরে রাখতে হচ্ছে, আর্মস ধরে রাখতে হচ্ছে। তো আর্ম টু দা টিথ মানে কি, ক্যারিং মেনি উইপন্স, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হওয়া। এটাকে আরেকটা ভাবে ইউজ করতে পারো, আর্ম টু দা টিথ। ধরো তোমরা এক্সামে এমন ভাবে প্রিপেয়ার হলে যে তোমাদের মুখে অব্দি লেগে রইলো যে এরপরে কি আনসার আসছে, এরপরে কি কোশ্চেন হবে, তার আনসার কি হবে। কোশ্চেন দেখলে আনসার মার্ক করে দিলে উইদাউট সলভ করে, ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে। তো তোমরা কি আছো, তোমাদের প্রিপারেশন আর্ম টু দা টিথ, একদম অস্ত্র শস্ত্রে পরিপূর্ণ তোমরা এক্সাম যুদ্ধে যাওয়ার জন্য। ওকে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সকলে খুব ভালো থাকবে। তো থ্যাংক ইউ সকলকে। আর সাকসেস লার্নিং একাডেমি অ্যাপটি ডাউনলোড করে রাখো অবশ্যই, এবং তাতে এএনএম, জিএনএম, প্যারামেডিক্যাল, নার্সিং সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল। তোমাদের নিড অনুযায়ী তোমরা ব্যাচে জয়েন করে যেও। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কোনো ডাউট থাকলে জয়েন হতে পারো। এবং এমনিও জয়েন হয়ে থাকো, তোমরা অনেক এক্সামের নোটিশ আগে থেকে পেয়ে যাবে, বা প্রিপারেশন স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়াল, এই সমস্ত ফ্রিতে সেখানে প্রোভাইড করা হবে। ওকে। থ্যাংক ইউ।